নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে আমি তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমি ডক্টর কাঞ্চন পাহাড়ি, সহশিক্ষক, বিটি রোড গভর্নমেন্ট স্পন্সর্ড হায়ার সেকেন্ডারি স্কুল, কলকাতা। আমরা আজকে আলোচনা করব নবম শ্রেণীর গণিত বিষয়ের স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্তের প্রথম পর্ব। আজকে তার দ্বিতীয় পর্ব আলোচনা করব। চলো আমরা বোর্ডে শুরু করি আজকের আলোচনা। তাহলে আমরা স্থানাঙ্ক জ্যামিতির সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্তের প্রথম পর্ব নিয়ে আলোচনা করে ফেলেছি। সেখানে আমরা সূত্র শিখেছি যে অন্তর্বিভক্ত কোনো বিন্দু যদি কোনো সরল রেখাংশকে করে তার স্থানাঙ্ক কিভাবে বের করতে হয়, বহির্বিভক্ত যদি কোনো বিন্দু কোনো সরল রেখাংশকে করে তার স্থানাঙ্ক কিভাবে বের করতে হয়। আমরা এখন শুধু প্রবলেম সলভিং দিয়ে শুরু করে দেব ক্লাস। তাহলে প্রথম প্রবলেম কি আছে আমরা দেখে নিই। তাহলে আমরা সমাধান করব। প্রথম কি দেওয়া আছে যে চারটে বিন্দু 3,2, 6,3, x, y এবং 6,5 এই বিন্দুগুলো পরপর যুক্ত করেছি। তাহলে এখানে আবার একবার আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে পরপর যুক্ত করেছি কথাটা যেন থাকে। তাহলে যে চতুর্ভুজটা গঠিত হবে, এখানে বলেছে একটি সামান্তরিক গঠিত হয় বলেই দেওয়া আছে। তাহলে x, y বিন্দু হিসাব করে দেখি এর মান কত হচ্ছে। তাহলে চারটে বিন্দু, একটা 3,2, একটা 6,3 পরপর বিন্দুগুলোকে যুক্ত করব। এরপরে x, y, তারপরে 6,5, তারপরে 6,5 আমরা পরপর যুক্ত করে ফেললাম 6,5। এই যে চারটে বিন্দু যুক্ত করলাম একটা সামান্তরিক গঠিত হবে এটা বলে দেওয়া আছে। আমরা x আর y এর ভ্যালুটা বের করব। আমরা আগের ক্লাসেই আলোচনা করেছি যখন সামান্তরিক গঠিত হবে চারটে বিন্দু নিয়ে, তাহলে কি ধর্ম সেখান থেকে পাবো না, ধর্মটা পাবো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সেটাকে কাজে লাগিয়ে দুটো কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ককে ইকুয়াল করে ফেলবো। তাহলে আমরা যদি নাম দিয়ে দিই যে এটা একটা সামান্তরিক ABCD পরপর চারটি শীর্ষবিন্দু, তাহলে আমাদের প্রথম কাজ হবে AC কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা। মধ্যবিন্দুর স্থানাঙ্ক তোমরা জানো, মধ্যবিন্দুর স্থানাঙ্কের ফর্মুলা আমরা জানি x1 + x2/2, y1 + y2/2। তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্ক এখানে কি হবে AC। তাহলে 3 + x/2, 2 + y/2। আবার একবার আমরা কি করব, BD কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। BD কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, again using the formula x1 + x2/2। তাহলে 6 + 6/2, 5 + 3/2। যেহেতু সামান্তরিক গঠিত হয়েছে তাহলে আমরা জানি যে দুটো কর্ণের মধ্যবিন্দু একই বিন্দু হবে, তার মানে এই দুটো স্থানাঙ্ক সেম হবে। এই দুটো স্থানাঙ্ক যদি সেম হয় তাহলে আমাদের এর x এর যে ভ্যালু এর x এর ভ্যালুর সঙ্গে ইকুয়াল হবে। এখানে যে বিন্দুটির y এর ভ্যালু এখানে যে বিন্দুটির y এর ভ্যালু সেম হবে, সেই দুটোকে কাজে লাগাবো। তাহলে 3 + x/2 আমরা লিখে ফেলতে পারি 3 + x/2 ইকুয়াল টু কত, 6 + 6/2, 6 + 6/2। তাহলে সহজেই বলতে পারি এখান থেকে x এর ভ্যালু আমরা বের করতে পারছি। কি হবে x এর ভ্যালু 9। আমাদের উদ্দেশ্য ছিল x আর y ভ্যালু বের করা, তাহলে x এর ভ্যালু বের করলাম। ঠিক একই রকম ভাবে y কোঅর্ডিনেটটাকে ইকুয়াল করে ফেলি, অর্থাৎ y প্রথমটা কত আছে 2 + y/2 ইকুয়াল টু এর y কত আছে 5 + 3/2। তাহলে দুটোকে যদি ইকুয়াল করি 2 + y = 8, তার মানে y ইকুয়াল টু কত 6। তাহলে নির্ণেয় যে ভ্যালু x, y তার ভ্যালু কত পাওয়া গেল 9,6। এটাই তাহলে আমাদের এই সমস্যার অ্যান্সার হবে।
তাহলে প্রবলেমটা ছিল সামান্তরিক গঠিত হয়, যখনই চারটে শীর্ষবিন্দু সামান্তরিক গঠন করবে আমরা সবসময় এই লজিকটাকে কাজে লাগাবো যে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সেম হবে, কারণ কর্ণদ্বয়ের মধ্যবিন্দু কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সবার কাছে এই প্রবলেমটা বোঝা গেছে। আমরা চলে যাই নেক্সট কি অঙ্ক আছে এখানে দেখে নিই। নাম্বার 3 কি বলেছে, যদি x1 y1 x2 y2 x3 y3 x4 y4 বিন্দুগুলি পর পর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে ঠিক আগের অঙ্কটার মতোই প্যারালাল প্রবলেম, তাহলে প্রমাণ করতে বলেছে x1 প্লাস x3 ইকুয়াল টু x2 প্লাস x4 এবং y1 প্লাস y3 ইকুয়াল টু y2 প্লাস y4। এটা একই রকম প্রবলেম, কারণ সামান্তরিক গঠিত হয় মানেই কি হবে, কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সমান হবে। তাহলে এখানে যে সামান্তরিকটার কথা বলে দেওয়া আছে সেই সামান্তরিকের পরপর চারটে বিন্দু কি কি দেওয়া আছে, একটা হচ্ছে x1, y1, একটা x2, y2, একটা x3, y3 আর একটা x4, y4। তাহলে আমি বলবো এই যে কর্ণ আর এই কর্ণের মধ্যবিন্দু সেম, তার মানে তাদের কোঅর্ডিনেট সেম। তাহলে এই কর্ণটার ক্ষেত্রে আমি যদি নাম দিয়ে দিই পি কিউ আর এস, তাহলে সহজেই বলতে পারবো পি আর কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক x1 প্লাস x3 বাই 2, y1 প্লাস y3 বাই 2। ঠিক একই রকম ভাবে এস কিউ বা কিউএস কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কি পাচ্ছি না x2 প্লাস x4 বাই 2, y2 প্লাস y4 বাই 2। যেহেতু দুটো কর্ণ একই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এই দুটো বিন্দুর x কোঅর্ডিনেট ইকুয়াল, y কোঅর্ডিনেট ইকুয়াল, অর্থাৎ আমরা বলতে পারি x1 প্লাস x3 বাই 2 ইকুয়াল টু x2 প্লাস x4 বাই 2, অর্থাৎ x1 প্লাস x3 ইকুয়াল টু x2 প্লাস x4। তাহলে প্রথম যে প্রুফটা ছিল x1 প্লাস x3 ইকুয়াল টু x2 প্লাস x4 আমাদের প্রুফ হয়ে গেল। সিমিলারলি দুটোর y কোঅর্ডিনেট আমরা কি বলতে পারি, সেম। তাহলে y কোঅর্ডিনেট যদি সেম করে দিই y1 প্লাস y3 বাই 2 ইকুয়াল টু y2 প্লাস y4 বাই 2, এখান থেকে আমরা বলতে পারছি y1 প্লাস y3 ইকুয়াল টু y2 প্লাস y4। তাহলে এগেন দ্বিতীয় যে প্রুফটা ছিল সেটা আমাদের হয়ে গেল। তাহলে খুব সহজেই প্রমাণ করলাম যখন কোনো চতুর্ভুজ সামান্তরিক থাকবে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে মানে দুটো কর্ণের মধ্যবিন্দু সমান হবে। সেই লজিককে কাজে লাগিয়ে এই ধরনের যত প্রবলেম আছে সলভ করতে হবে। ঠিক আছে, শুধু লিখতে হবে, খেয়াল করতে হবে কোঅর্ডিনেটগুলো লেখাটা ঠিকঠাক হচ্ছে কিনা, মধ্যবিন্দুর ফর্মুলাটা ইউজ করা ঠিকঠাক হচ্ছে কিনা। ঠিক আছে, নেক্সট এবারে দেখে নি পরের সমস্যাটা কি আছে, যে একটা ত্রিভুজ তার তিনটে শীর্ষবিন্দু এবিসি তাদের স্থানাঙ্ক দেওয়া আছে, আমাকে এডির মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে ত্রিভুজটা এঁকে ফেলি, দেখি এডি মধ্যমাটা কোনটা। এটা এ বি সি ত্রিভুজ, যাদের স্থানাঙ্ক যথাক্রমে -1, 3 এ, বি এর স্থানাঙ্ক কত 1, -1 এবং সি কত দেওয়া আছে, সি দেওয়া আছে 5, 1। তাহলে এই তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, আমাকে বের করতে বলেছে কোনটা, এডি মধ্যমা। মধ্যমা মানে কোনটাকে আমরা বলি, মধ্যমা মানে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার ঠিক বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে এডি মধ্যমা মানে ডিটা অবভিয়াসলি বিসির মধ্যবিন্দু হবে এবং এডি রেখাংশটাকে যুক্ত করতে হবে, তবেই এডি মধ্যমা পাওয়া যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে ডি বিন্দুর স্থানাঙ্কটাকে বের করে নেওয়া। কেন? কারণ মধ্যমার দৈর্ঘ্য যখন বের করতে বলেছে, তাহলে আমরা আগের অধ্যায়ে পড়েছি যে স্থানাঙ্ক জ্যামিতিতে কিভাবে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করতে হয়। তাহলে দূরত্ব মানে এ বিন্দু এবং ডি বিন্দুর মধ্যে দূরত্বটাই হবে এডি মধ্যমার দৈর্ঘ্য। তাহলে প্রথম কাজ ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা।
ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক মানে কোনটা না ডি বিন্দু প্রকৃতপক্ষে বিসি এর মধ্যবিন্দু। ডি হলো বিসি রেখাংশের মধ্যবিন্দু, কারণ মধ্যমা বলেছে। তাহলে মধ্যবিন্দুর সংযোগ আমার স্থানাঙ্কের ফর্মুলা কি না x1 প্লাস x2 বাই 2, অর্থাৎ 1 প্লাস 5/2। বি আর ডি বিন্দুকে, বি আর সি বিন্দুকে নিতে হবে। আর -1 প্লাস 1/2, -1 প্লাস 1/2, তার মানে কি দাঁড়ালো আমাদের, দাঁড়ালো 3,0। তার মানে এই ডি বিন্দুর কোঅর্ডিনেট 3,0। এবারে তুমি কি করবে না এডি মধ্যমার দৈর্ঘ্যটা নির্ণয় করতে চাইছো। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য আমি বলতে পারি এ এবং ডি বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটাই। তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য, এডি মধ্যমার দৈর্ঘ্য কত হবে তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য না এডি মধ্যমার দৈর্ঘ্য হবে √, আমরা জানি দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা, একটা যদি x1y1 আর একটা যদি x2y2 হয়, তাহলে এটা সাপোজ এ, এটা বি, তাহলে এ বি দূরত্বটার জন্য কি ফর্মুলা আমরা জানি, এ বি দূরত্বটার ফর্মুলা হচ্ছে x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। তাহলে ইউজিং দিস ফর্মুলা আমরা এডির দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে এডির দৈর্ঘ্য কত হবে না 5 -1 3, তাহলে আমি বলতে পারি 3 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 3 এর হোল স্কোয়ার, তার মানে -3 এর হোল স্কোয়ার। তার মানে কি দাঁড়ালো আমাদের, আমাদের দাঁড়ালো √3 প্লাস 1 মানে 4, তার স্কোয়ার 16 প্লাস 9, দ্যাট ইজ √25, অর্থাৎ 5 ইউনিট আমাকে লিখতে হবে একক। তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা কাজে লাগিয়ে এডি মধ্যমা নির্ণয় করলাম। এডি মধ্যমা নির্ণয় করার আগে ডি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করলাম, কারণ এটা দেওয়া ছিল। ডি বিন্দু স্থানাঙ্ক কোনটা হবে না বিসি এর মধ্যবিন্দু হবে। তাহলে এইভাবে আমরা এই ত্রিভুজের যেহেতু একটাই মধ্যমা বলেছে, তাহলে আমাদের এই ত্রিভুজের তো তিনটে মধ্যমা পসিবল। তাহলে তিনটে মধ্যমাই আমরা অ্যাকচুয়ালি বের করে ফেলতে পারতাম যদি প্রশ্নটা বলতো যে প্রত্যেকটা মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করা। আমরা কি বলতে পারি এই তিনটে মধ্যমার যে বিন্দুতে মিলিত হয় সেটাকে কি বিন্দু বলে? তোমরা জানো যে একটা ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে মিলিত হয় সেটাকে ত্রিভুজের সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র বলা হয়। তাহলে এখান থেকে কি আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্কটাও যদি নির্ণয় করতে বলে বের করে ফেলতে পারি? আচ্ছা, আমি একটা সূত্র তৈরি করার চেষ্টা করি এখান থেকে, দেখে নি কি হয়। আমরা এ বিন্দু ধরে নিচ্ছি x1, y1, বি বিন্দু ধরে নিচ্ছি x2, y2, সি বিন্দু ধরে নিচ্ছি x3, y3। আমরা দেখি এই ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে পারি কিনা। তাহলে আমাদের ভরকেন্দ্র বের করতে গেলে কি করতে হবে না আগে বিসি এর মধ্যবিন্দু বের করতে হবে। আমরা কি বিসি এর মধ্যবিন্দু বলতে পারি x2 প্লাস x3/2, y2 প্লাস y3/2। তাহলে বিসি এর ভরকেন্দ্র, এবিসি এর ভরকেন্দ্র বের করতে গিয়ে আমরা ডি অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু বের করলাম। কেন বের করলাম? কারণ তাহলে আমি এডি রেখাংশটাকে পেয়ে যাব। এডি রেখাংশটাকে যদি আমরা পেয়ে যাই, আমরা জানি যে ত্রিভুজের ভরকেন্দ্র ত্রিভুজের যে কোনো মধ্যমাকে কি করে না 2:1 রেশিওতে ডিভাইড করে। এটা যদি ভরকেন্দ্র হয় জি, তাহলে আমি বলতে পারি 2:1 অনুপাতে জিটা কি করছে এডি মধ্যমাকে অন্তর্বিভক্ত করছে। আমরা অন্তর্বিভক্তের ফর্মুলা শিখে গেছি, তাহলে সেটাকে কাজে লাগিয়ে আমরা কি ভরকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যেতে পারবো? দেখে নি ভরকেন্দ্রের স্থানাঙ্ক জি যদি ভরকেন্দ্র হয়, তাহলে কি ফর্মুলা 2:1 রেশিওতে ডিভাইড হচ্ছে, m:n রেশিওতে যদি ডিভাইড হয়, আমরা জানি mx2 প্লাস nx1 বাই m প্লাস n, তাহলে 2 ইন্টু x2 প্লাস x3/2, কারণ m ইন্টু তার ঠিক দূরের কোঅর্ডিনেট x এর ভ্যালু। তাহলে 2 ইন্টু x2 প্লাস x3/2
প্লাস 1 ইন্টু তার ঠিক দূরে যে কোঅর্ডিনেট আছে এক্স এর, দ্যাট ইজ 1 ইন্টু x1 বাই m প্লাস n, m প্লাস n কত 2 প্লাস 1। ক্লিয়ার? তাহলে ঠিক একই রকম ভাবে আমরা y এর কোঅর্ডিনেটটা কত হচ্ছে, এটা হলো x এর ভ্যালু, g এর x এর ভ্যালু। এবারে y এর ভ্যালু ঠিক একই রকম ভাবে 2 ইন্টু তার ঠিক দূরে যে y এর কোঅর্ডিনেটটা আছে, অর্থাৎ 2 ইন্টু y2 প্লাস y3 বাই 2 প্লাস 1 ইন্টু তার দূরে যে কোঅর্ডিনেটটা y এর রয়েছে 1 ইন্টু y1 বাই 2 প্লাস 1। কি ফর্মুলাটা দাঁড়ালো? তাহলে ফর্মুলাটা দাঁড়ালো এই 2টা ক্যান্সেল হয়ে যাওয়ার পরে কি থাকলো, x2 প্লাস x3 1 ইন্টু x1। তাহলে আমি কি বলতে পারি x1 প্লাস x2 প্লাস x3 বাই নিচে কত 2 প্লাস 1 3 কমা y1 প্লাস একই রকম ভাবে এখানেও 2টা ক্যান্সেল হয়ে গেল y2 প্লাস y3 বাই 3। তাহলে এটা একটা নতুন ফর্মুলা আমরা তৈরি করে ফেলতে পারলাম যে একটা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে যখন ত্রিভুজটির 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। তাহলে কি হবে না, যদি 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 x2 y2 এবং x3 y3 হয়, তাহলে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক হবে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 উইথিন ফার্স্ট ব্র্যাকেট, কারণ কোঅর্ডিনেট রিপ্রেজেন্ট করতে গেলে এটা মাথায় রাখতে হবে। নেক্সট প্রবলেমে আমরা চলে আসি, কি দেওয়া আছে দেখে নি। বলেছে একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 2, -4, 6, -2, -4, 2। তাহলে ত্রিভুজটির 3টে মধ্যমা, আমি একটু আগেই যেটা বলছিলাম যে একটা ত্রিভুজের 3টে মধ্যমার দৈর্ঘ্য আমরা একই রকম ভাবে বের করে ফেলতে পারি। তাহলে দেখে নিই মধ্যমা 3টির দৈর্ঘ্য কি কি আসছে। আমি 3টে বিন্দু তাদের নাম দিয়ে দিলাম ABC। এ শীর্ষবিন্দু স্থানাঙ্ক প্রথমেরটাকে ধরে নিলাম 2, -4। বি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিলাম 6, -2। সি বিন্দু স্থানাঙ্ক ধরে নিলাম -4, 2। তাহলে আমাদের কি কি মধ্যমা হবে, আমি নাম দিচ্ছি এডি একটা মধ্যমা, বিই একটা মধ্যমা নাম দিলাম, আর সিএফ একটা মধ্যমা নাম দিলাম। আমরা জানি এই 3টে মধ্যমা কি হয়, সমবিন্দু, এবং দিস বিন্দু, এই বিন্দুটাকে আমরা কি বলবো, সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। তাহলে এডি মধ্যমা বের করতে গেলে ডিটাকে জেনে নিতে হবে। ডিটাকে জানতে গেলে বিসি এর মধ্যবিন্দু স্থানাঙ্কের ফর্মুলা কাজে লাগাতে হবে। বিসি এর মধ্যবিন্দু কত না 6 -4 বাই 2, -2 প্লাস 2 বাই 2। দেখে নাও x1 প্লাস x2 6 -4 বাই 2, y1 প্লাস y2 বাই 2। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো এটা 2 বাই 2 1, এটা 0। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক পেলাম। অনুরূপ ভাবে ই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। এসি এর মধ্যবিন্দু 2 -4 বাই 2, -4 প্লাস 2 বাই 2, অর্থাৎ ই বিন্দু স্থানাঙ্ক বেরোলো -2 বাই 2 -1, -2 বাই 2 -1। এবারে আমরা এফ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করব। এফ বিন্দুটাও হবে এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু। তাহলে এ বির এ কত 2, বি কত 6, তাহলে 2 প্লাস 6 বাই 2 -2 -4 বাই 2, অর্থাৎ আমাদের কত দাঁড়ালো না 8 বাই 2 4 -3। এবারে আমরা চাইছি কোনটা, আমরা চাইছি এডি মধ্যমার দৈর্ঘ্য কত হবে। প্রথমে এডি মধ্যমার দৈর্ঘ্য কত হচ্ছে, তাহলে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের যে ফর্মুলা আছে সেটাকে কাজে লাগাবো। এ বিন্দু স্থানাঙ্ক 2, -4, ডি বিন্দু স্থানাঙ্ক 1, 0। তাহলে √x2 - x1 অর্থাৎ 2 - 1 এর হোল স্কোয়ার প্লাস -4 - 0 হোল স্কোয়ার। দূরত্ব সবসময় একক দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে কি পাওয়া গেল, √1 প্লাস 16 অর্থাৎ √17 একক। এটা একটা অমূলদ সংখ্যা, পুরোপুরি বর্গমূল নির্ণয় করা যাচ্ছে না, আমরা এই ফর্মেই রেখে দেবো √17 একক। এডির পরে কোনটা বের করব, বিই বের করব,
কারণ আমাকে বলেছে তিনটি মধ্যমার দৈর্ঘ্যই বের করতে। তাহলে বিই মধ্যমার দৈর্ঘ্য সমান কি ফর্মুলা আমরা জানি, বির কোঅর্ডিনেট যদি জানা থাকে, ইর কোঅর্ডিনেট যদি জানা থাকে, এগেইন x2 - x1 এর হোল স্কয়ার। তাহলে 6 মাইনাস অফ -1, ভালো করে খেয়াল করতে হবে, 6 + 1 এর হোল স্কয়ার প্লাস -2 মাইনাস অফ -1 -2 + 1 এর হোল স্কয়ার একক, অর্থাৎ আমাদের দাঁড়ালো 7 স্কয়ার 49 প্লাস 1 √50 একক। √50টাকে একটু আমরা কি করতে পারি না, যেটা এর মধ্যে পারফেক্ট স্কোয়ার নাম্বার একটা ফ্যাক্টর রয়েছে সেটাকে বের করে আনতে পারি, 5√2 একক লিখে ফেলতে পারি। তাহলে এডি মধ্যমা বেরিয়ে গেল, বিই মধ্যমা বেরিয়ে গেল, আর পড়ে থাকলো সিএফ মধ্যমা। তাহলে সিএফ মধ্যমার দৈর্ঘ্যের জন্য সি বিন্দু আর এফ বিন্দু স্থানাঙ্ক কাজে লাগাবো। তাহলে সি বিন্দু আর এফ বিন্দু, সিএফ মধ্যমার দৈর্ঘ্য কত হবে না, দূরত্বের ফর্মুলা এগেন, সি কত দেওয়া আছে, সি হচ্ছে -42, তাহলে এফ কত 4,3 তাহলে 4 মাইনাস অফ -4 4 + 4 এর হোল স্কোয়ার -3 - 2 তার হোল স্কোয়ার একক, অর্থাৎ √8 স্কোয়ার মানে 64 -3 - 2 -5 স্কোয়ার 25, 64 আর 25 89 একক। কত হলো 89 √89 একক। তাহলে তিনটে মধ্যমা, একটা এডি, একটা বিই, একটা সিএফ, তিনটি মধ্যমার দৈর্ঘ্য বের করে ফেলতে পারলাম আমরা যখন তিনটি শীর্ষবিন্দু আমাকে দেওয়া থাকলো। তাহলে কিভাবে বের করতে হচ্ছে আমরা বুঝতে পেরেছি যে মধ্যমা মানেই অপোজিট সাইডের মধ্যবিন্দু স্থানাঙ্ক, তারপরে দুটো বিন্দুর স্থানাঙ্কের দূরত্বের ফর্মুলাকে ইউজ করব। চলে আসি পরের প্রবলেমে। কি আছে দেখে নাও ভালো করে, যে একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এতক্ষণ ধরে যে যে প্রবলেমগুলো করেছিলাম তাদের ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেওয়া ছিল, এবারে বলেছে শীর্ষবিন্দুগুলোকে নির্ণয় করতে হবে, ঠিক উল্টোটা। কি দেওয়া আছে, মধ্যবিন্দুগুলোর সাইডের মধ্যবিন্দু দেওয়া আছে। তাহলে দেখে নি কিভাবে করা যেতে পারে, যে একটা ত্রিভুজ তার তিনটে শীর্ষবিন্দু হয়, তাদের স্থানাঙ্কগুলো দেওয়া থাকলে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করেছি। এবারে ঠিক উল্টোটা দেওয়া আছে, যে এবিসি ত্রিভুজ দেওয়া আছে কিন্তু তিনটে শীর্ষবিন্দু দেওয়া নেই, তাদের মধ্যবিন্দুগুলো স্থানাঙ্ক দেওয়া আছে। আমি ধরে নিচ্ছি এবি বিসির মধ্যবিন্দু ডি, এসি হচ্ছে ই আর এবি এফ। আমাকে ধরে নিচ্ছি ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে কত, প্রথমটা 4,3, ই তারপরেরটাকে ধরে নিলাম -2,7, এফ কত দেওয়া আছে না 0,11। আমাকে বের করতে বলেছে এ বিন্দু স্থানাঙ্ক কত। আমি ঠিক এ বিন্দু স্থানাঙ্কটা ধরে নিই x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক x2 y2, সি বিন্দু স্থানাঙ্ক কত x3 y3। তাহলে আমরা তো জানি যে এইটা জানা থাকলে এটা বলে দিতে পারবো, ফর্মুলা রয়েছে মধ্যবিন্দু। তাহলে সেটাই কাজে লাগিয়ে কি তৈরি হচ্ছে আগে দেখে নিই, যদি সমীকরণ তৈরি হয় সহজেই সমাধান করে বলে দিতে পারবো। তাহলে x1 + x2/2 তাহলে কত হবে 0, x1 + x2/2 কত হচ্ছে 0। তাহলে আমরা x1 + x2 = 0 পেলাম। আবার y1 + y2/2 কত পাচ্ছি, y1 + y2/2 কত পাচ্ছি 11, তার মানে y1 + y2 = 22 পাচ্ছি। তাহলে ইকুয়েশন নাম্বার 1 দিলাম, ইকুয়েশন নাম্বার 2 দিলাম, কোনটাকে কাজে লাগিয়ে, এই যে এবির ব্যাপারটাকে কাজে লাগিয়ে। নেক্সট বিসির ব্যাপারটাকে কাজে লাগাই। তাহলে বিসি এর মধ্যবিন্দু কত দেওয়া আছে ডি, তাহলে বি x2 y2, সি x3 y3। তাহলে বিসি এর মধ্যবিন্দুর ফর্মুলা কি হবে, x2 + x3/2। তাহলে আমি কি বলতে পারি x2 + x3/2টা হচ্ছে 4। তার মানে আমি পেয়ে যাচ্ছি x2 + x3 = কত 8। সিমিলারলি y2 + y3/2 সেটা কত 3।
তার মানে y2 প্লাস y3 6, এটাকে আরেকটা ইকুয়েশন দিলাম, এটাকে আরেকটা ইকুয়েশন দিলাম। তাহলে আমাদের এই রকম ভাবে প্রথমে এই সাইডটা থ্রু দিয়ে দুটো ইকুয়েশন, বিসি সাইডের থ্রু দিয়ে দুটো ইকুয়েশন, এবার এসি সাইডের থ্রু দিয়ে নিশ্চয়ই আরো দুটো ইকুয়েশন তৈরি হবে, যেখানে কি কি ভ্যারিয়েবল থাকবে, কি কি আননোন থাকবে, x1 x3 আর y1 y3। তাহলে কি পাওয়া যাচ্ছে দেখে নি, যে x1 প্লাস x3 বাই 2 মাইনাস 2, তাহলে একেবারে যদি লিখে ফেলি -4, y1 প্লাস y3 বাই 2, সেটা কত না 7, আমি কি বলতে পারি ইকুয়াল টু 14, এটাকে দিলাম নাম্বার 5, এটাকে দিলাম নাম্বার 6। এবারে এই তিনটে যে সেট পেলাম, 1 2 এর একটা সেট, 3 4 আর 5 6, এই তিনটে সেট অফ সাইমultaneous ইকুয়েশনকে কি করব আমরা, সলভ করে নেব। সলভ করে x1 x2 y1 y2 x3 y3 পেয়ে যাব। আচ্ছা আমরা একটা কাজ করি, প্রথমে x গুলো দিয়ে সলভ করি। এই যে 1 আর 3, এই দুটোর মধ্যে কমন ভ্যারিয়েবল কোনটা, x2। তাহলে এইটাকে যদি আমরা সরিয়ে দিতে পারি, তাহলে ইকুয়েশনটা x1 x3 দিয়ে রিপ্রেজেন্টেড হবে। হোয়ার এখানে x1 x3 দিয়ে আরেকটা ইকুয়েশন রয়েছে, তাহলে দুটো সাইমultaneous লিনিয়ার ইকুয়েশন পেয়ে যাচ্ছি, যেখানে দুটো আননোন, দুটো ইকুয়েশন সহজেই সমাধান করতে পারবো। তাহলে কি করব, নেক্সট টুটাকে তাড়াবো, তাহলে 1 থেকে 3 মাইনাস করে দিই, 1 মাইনাস 3 কি পাচ্ছি, x1 প্লাস x2 থেকে x2 প্লাস x3 মাইনাস করছি, মাইনাস করলে আমি একদম x1 মাইনাস x3 পাচ্ছি, এবং 0 থেকে 8 মাইনাস করছি, তাহলে -8 পাচ্ছি। হোয়ারএজ তোমার আছে কি x1 প্লাস x3 কত, -4, তাহলে এর পাশে সেই ইকুয়েশনটাকে নিয়ে চলে আসি, x1 প্লাস x3 ইকুয়াল টু -4। এই যে দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন থেকে আমি কি বলতে পারি x1 এর ভ্যালু কত হবে, কারণ দুটোকে যদি অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করি, দুটোকে অ্যাড করলে x3 কেটে যাচ্ছে, তাহলে 2x1 ইকুয়াল টু কত পাচ্ছি, -12। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে x1 এর ভ্যালু কত পাচ্ছি, -6, x1 এর ভ্যালু হচ্ছে -6। আবার x1 এর ভ্যালুটা যদি বসিয়ে দিই, তাহলে x3 এর ভ্যালু পেয়ে যাচ্ছি, তাহলে x1 এর ভ্যালু -6 যদি বসিয়ে দিই, x3 এর ভ্যালু হচ্ছে 2, x3 এর ভ্যালুটা হচ্ছে 2। দেখে নি তো ঠিক আছে কিনা, x1 -6 আর x3 2, তাহলে দুটোকে অ্যাড করলে -4, হ্যাঁ ঠিক আছে। তাহলে x1 আর x3 এর ভ্যালু যদি জানা থাকে, তাহলে কি x2 এর ভ্যালু বলা যাবে, কেন বলা যাবে, কারণ x2 মানেই তো -x1, x2 মানেই হচ্ছে -x1, x2 মানে হচ্ছে তাহলে 6। তাহলে আমার আননোন যে তিনটে ভ্যারিয়েবল ছিল, কি কি ভ্যারিয়েবল ছিল, এর জায়গায় x1 y1 ছিল, তাহলে x1 এর ভ্যালু আমার বেরিয়ে গেল, x1 এর ভ্যালু কত বেরিয়েছে, -6, y1টা বেরোয়নি। x2 এর জায়গায় কি আমরা পেয়ে গেছি, হ্যাঁ x2 এর জায়গায় আমরা ভ্যালু পেয়ে গেছি। x2 কত পেয়েছি আমরা, x2 6 পেয়েছি। এখন এই জায়গাটা বের করতে পারিনি। c এর ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে আমরা x3 এর ভ্যালুটাও পেয়ে গেছি, x3 এর ভ্যালু কত পেয়েছি, 2, দিস। এখন y1 y2 y3 দিয়ে ঠিক একই রকম ভাবে আমরা কি করব, সলভ করে ফেলবো। দেখো তো ভালো করে, এখানে y1 প্লাস y2, এখানে y2 প্লাস y3, তাহলে আবার মাইনাস করে দিই, তাহলে y1 মাইনাস y3 ইকুয়াল টু আর একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, y1 মাইনাস y3। এখানে ছিল 22, এখানে ছিল 6, তাহলে কত হবে, 22 মাইনাস 6 16। আবার আমার কাছে এখানে আছে y1 প্লাস y3 কত দেওয়া আছে, 14, তাহলে y1 প্লাস y3 ইকুয়াল টু 14। এই দুটো থেকে কি আমরা অ্যাড করে দিলে 2y1 ইকুয়াল টু 30, y1 ইকুয়াল টু 15। খুব সহজেই তোমরা করতে পারবে, এলিমিনেশন মেথড বলতে পারি। y1 যদি 15 হয়, y3 কত হবে, -1। y1 y3 যদি জানা, y1 যদি জানা থাকে, এই যে ইকুয়েশনটা আছে, y2 পেয়ে যাব, y2 কত হবে, 22 থেকে y1 কে মাইনাস করা, অর্থাৎ 15 কে মাইনাস করা 7, বসিয়ে দিই ভ্যালুগুলো, y1 15, y2 কত 7, y3 কত -1। তাহলে আমাদের তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছিল, সেই তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করলাম। কি দেওয়া ছিল তার পরিবর্তে, না বাহুগুলোর মধ্যবিন্দুগুলো দেওয়া ছিল। তাহলে বাহুগুলোর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা বুঝে গেলাম। ঠিক আছে, এর পরের সমস্যাটা কি আছে দেখে নাও।
একটা বৃত্তের কেন্দ্র সি, তাহলে একটা বৃত্ত আঁকার চেষ্টা করি যে বৃত্তের কেন্দ্রবিন্দুটাকে সি বলে দেওয়া আছে এবং এ বিটাকে ব্যাস বলে দেওয়া আছে। তাহলে এই বিন্দুটা সি, এই বিন্দুটা হচ্ছে এ বি ব্যাস বৃত্তের। এ এবং সি তাদের স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে। তাহলে এ কত দেওয়া আছে? এ হচ্ছে 6, -7। সিটা কত দেওয়া আছে কেন্দ্র? 5, -2। বি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে, খুব সহজ, কারণ আমরা জানি সি হলো কেন্দ্র, এ বি হলো ব্যাস, তার মানে এ বি এর মধ্যবিন্দু সি। তাহলে দুটো প্রান্তবিন্দুর স্থানাঙ্ক যদি জানা থাকে, মধ্যবিন্দু স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় জানি, সেটাই এখানে কাজে লাগাবো। আমরা বি বিন্দু স্থানাঙ্ক ধরে নিলাম কত? x, y। তাহলে আমরা বলতে পারি x প্লাস 6/2 কত হবে? x প্লাস 6/2 5, এবং y মাইনাস 7/2 কত হবে? -2। কি ব্যাপারটা খুব সহজ ব্যাপার, একদম বৃত্তের কেন্দ্র সি, বৃত্তের ব্যাস এ বি, তাহলে এ আর বি এর মধ্যবিন্দু সি, যেখানে এ স্থানাঙ্ক দেওয়া ছিল, বি স্থানাঙ্ক দেওয়া নেই, সি এর স্থানাঙ্ক দেওয়া আছে। তা আমি ধরে নিচ্ছি বি এর স্থানাঙ্ক x, y। তাহলে এবারে x এর ভ্যালুটা কত আসছে না, x প্লাস 6 = 10। x ইকুয়াল টু কত? 10 - 6 4। ঠিক একই রকম ভাবে y - 7 ইকুয়াল টু কত? -4। y কত হবে? 3। তাহলে আমাদের কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক দেওয়া ছিল xy, যেটা সেটা আমরা পেয়ে গেলাম 4, 3। দেখে নি ঠিক আছে কিনা? তাহলে 4 + 6/2 5, হ্যাঁ মিলে গেছে। 3 - 7 -4/2 -2। তাহলে আমাদের অঙ্কটা ঠিক করে ফেলেছি আমরা, ঘুরিয়ে ঠিক আছে কিনা ক্যালকুলেশন চেক করে নিতে পারছি। তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে গেল। নেক্সট পরের প্রবলেমে চলে আসি। কি না, একটা আয়তক্ষেত্রের বাহুগুলো অক্ষরদ্বয়ের সমান্তরাল। তাহলে অক্ষরদ্বয় আঁকতে হবে এই অঙ্কটার জন্য। অক্ষরদ্বয় মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে বোঝানো হয়েছে। মূল বিন্দু ও, একটা আয়তক্ষেত্র অঙ্কন করব যার বাহুগুলো, তাহলে এটা একটা বাহু এক্স অক্ষের সমান্তরাল, আর একটা বাহু ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এইরকম একটা আমি রাফ আয়তক্ষেত্র এঁকে ফেললাম। স্থানাঙ্ক কি কি দেওয়া আছে? বি আর ডি। বি কত? 7, 3। তাহলে 7, 3 এটাকে যদি আমরা বি দিই, তাহলে 7, 3। ডি কত দেওয়া আছে? তাহলে এ বি সি ডি। ডি স্থানাঙ্ক কত দেওয়া আছে? 2, 6। আমি হঠাৎ করে কেন বিটা এখানে রাখলাম, এখানে কেন রাখলাম না, এইটা একটু বুঝে নাও। কারণ বি এর এক্স এর ভ্যালুটা কি দেওয়া আছে? এক্স এর ভ্যালুটা 7 দেওয়া আছে, দ্যাট ইজ হরাইজন্টাল ডিসটেন্সটা অনেকটা বেশি। ডি এর হরাইজন্টাল ডিসটেন্সটা 2, তাহলে ডিটাকে আগে রাখতে হবে, ডিটাকে আগে রাখতে হবে। ডিটাকে এখানেও রাখতে পারতাম, এখানেও রাখতে পারতাম। এবারে আমরা এর হাইটটা কম, এর হাইটটা বেশি, সেই জন্য ডিটাকে উপরে রেখেছি, বিটাকে এখানে রেখেছি। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু কোঅর্ডিনেট এবিসিডি আয়তক্ষেত্রটা আমরা এঁকে নিলাম। এবারে বলেছে এর স্থানাঙ্ক কত হবে আর সি এর স্থানাঙ্ক কত হবে। খুব বুদ্ধি করে প্রবলেমটা সলভ করতে হবে। আচ্ছা, এই যে রেখাটা, এটা তো ওয়াই অক্ষের সমান্তরাল। আমরা এবি বাহুটা ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল যে কোনো বিন্দুতে এক্স এর মান কিন্তু সেম আছে। এখানেও এই এবি রেখার ওপরে এই বিন্দুর এক্স এর যা ভ্যালু, এই বিন্দুরও এক্স এর তাই ভ্যালু, এই বিন্দুরও এক্স এর তাই ভ্যালু। কারণ এক্সটা তো চেঞ্জ হচ্ছে না, কে চেঞ্জ হচ্ছে? ওয়াইটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি এ বিন্দুর এক্স এর ভ্যালুটা 7 হবে। তাহলে এ বিন্দুর এক্স কোঅর্ডিনেটটা আমরা পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে সি বিন্দুর ক্ষেত্রেও তো এক্স এর ভ্যালুটা সেম হবে, কারণ এটাও তো ওয়াই অক্ষের সমান্তরাল। নেক্সট এবারে দেখো বিসি বাহুটা বা ডিএ বাহুটা, এটা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল হয়েছে বলেই তাদের হাইটটা সেম আছে। তার মানে এই বিসি রেখার উপরে যত বিন্দু আছে সব বিন্দুর ওয়াইটা, দ্যাট ইজ হাইট, ভার্টিক্যাল ডিস্টেন্স বা উলম্ব দূরত্ব সমান। তার মানে বি বিন্দুর যা উলম্ব দূরত্ব, সি বিন্দুর উলম্ব দূরত্ব সেম। বি বিন্দুর উলম্ব দূরত্ব কত? 3। তাহলে কি আমি বলতে পারি সি বিন্দুর উলম্ব দূরত্ব 3 হবে?
একই রকম ভাবে ডি বিন্দুর উলম্ব দূরত্ব কত? 6, মানে ওয়াই এর ভ্যালু। তাহলে আমি বলতে পারি এই রেখার ওপরে যত বিন্দু আছে সবার উলম্ব দূরত্ব সেম, তাহলে এর উলম্ব দূরত্ব কত? 6। তাহলে খুব সহজেই এ এবং সির কোঅর্ডিনেট আমরা পেয়ে গেলাম। নেক্সট আমাদের কি করতে হবে? এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে এসি কর্ণটাকে জুড়ে দিই। এসি কর্ণের মধ্যবিন্দু কি হবে আমরা সহজেই বলতে পারবো, কারণ আমরা ফর্মুলা শিখে গেছি। এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ইউজিং দ্য ফর্মুলা x1 plus x2 by 2 y1 plus y2 by 2। তাহলে x1 কে 7, x2 কত 2, তাহলে 7 plus 2 by 2 কমা y1 6 y2 3, 6 plus 3 by 2, তার মানে আমাদের কত হলো 9 by 2 কমা 9 by 2। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। তাহলে খুব সহজ প্রবলেম, কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাকে কোঅর্ডিনেট গুলো ভালো করে বসিয়ে নিতে হবে, একটু চিন্তা করতে হবে যে আয়তক্ষেত্রের বাহুগুলো বলেছে অক্ষদ্বয়ের সমান্তরাল, তার মানে একটা এক্স অক্ষের সমান্তরাল আর একটা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে যে দুটো বাহু এক্স অক্ষের সমান্তরাল তাদের কি থাকে না, তাদের ওয়াইটা কনস্ট্যান্ট থাকে, ওয়াই এর ভ্যালুটা সেম থাকে। তাহলে প্রথমে বিসি বাহুর ওপরে যত বিন্দু আছে সবার ওয়াইটা সেম, যেহেতু বির ওয়াই 3 তাহলে সি এর ওয়াইও 3 হবে। ঠিক একই রকম ভাবে ডিএটাও তো এক্স অক্ষের সমান্তরাল, তাহলে ডি এর ওপরে যত বিন্দু আছে তাদের ওয়াই গুলো সেম, এ বিন্দুর ওয়াই যা হবে ডি বিন্দুর ওয়াইও তাই হবে। ডি বিন্দুর ওয়াই কোঅর্ডিনেট কত? 6, তাহলে এ বিন্দুর ওয়াই কোঅর্ডিনেট 6। একই রকম ভাবে ডিসি রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এর এক্স এর ভ্যালুগুলো সবার সেম, ডিসির ওপরে যত বিন্দু আছে তাহলে সব বিন্দুগুলোর এক্সটা কনস্ট্যান্ট, তাহলে সি বিন্দুর এক্স কত হবে? 2,3, যদি ডি বিন্দুর এক্স সি এর 2 হবে যদি ডি এর 2 থাকে। ঠিক একই রকম ভাবে বি এর এক্স 7, তাহলে এর এক্সও 7 হবে। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট কি স্লাইড আছে আমরা দেখে নিই, ভালো করে পড়ে নি। এ এবং বি বিন্দু যথাক্রমে দ্বিতীয় ও চতুর্থ পাদে অবস্থিত। তাহলে দুটো বিন্দু দ্বিতীয় আর চতুর্থ পাদে অবস্থিত, আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস দুটোকে ড্র করতে হবে। দিস ইজ অরিজিন। দ্বিতীয় পাদ মানে কোনটা? যেখানে এক্সটা নেগেটিভ ওয়াইটা পজিটিভ, সাপোজ এখানে এ বিন্দু রয়েছে। চতুর্থ পাদ মানে কোনটা? এখানে বি বিন্দু রয়েছে চতুর্থ পাদে, যেখানে এক্সটা পজিটিভ ওয়াইটা নেগেটিভ। এবারে কি বলেছে পরের লাইন? এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দ্বয়ের প্রত্যেকটির দূরত্ব যথাক্রমে 8 একক এবং 6 একক। খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, এই জায়গাটায় ভুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোনটা না, একটা বিন্দু এ যেটা এক্স অক্ষ থেকে কত দূরে? 8 একক দূরে। সবাই কি করে, সমস্ত ছাত্ররা বেসিক্যালি ভুল করে ফেলে এই জায়গাটায়, যে এক্স অক্ষ থেকে দূরত্ব মানে এক্স এর ভ্যালুটা 8 লিখে ফেলে। না, সেটা হবে না, দিস ইজ রং। কারণ আমি যদি ছবিটার দিকে দেখি, একটু ভালো করে ভিজুয়ালাইজ করি, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে কোনটা? তার অ্যাকচুয়ালি ভার্টিক্যাল হাইটটা, তার মানে উলম্ব দূরত্বটা। উলম্ব দূরত্বটা কোন কাকে ডিনোট করে? আমরা জানি ওয়াই এর ভ্যালুকে ডিনোট করে। তাহলে এক্স অক্ষ থেকে যে দূরত্বটা সেটা ওয়াই কোঅর্ডিনেটকে ডিনোট করবে, ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা সেটা এক্স কোঅর্ডিনেটকে ডিনোট করবে। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? 6 একক। যেহেতু বিন্দুটি দ্বিতীয় পাদে অবস্থিত, তাহলে এটা আমরা লিখবো -6। ঠিক একই রকম ভাবে বির ক্ষেত্রটাও তো একই বলেছে, এক্স অক্ষ থেকে 8 একক, তার মানে এর ওয়াই কোঅর্ডিনেট হবে 8, কিন্তু চতুর্থ পাদে থাকার জন্য ওয়াইটা নেগেটিভ লিখবো। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তার মানে ওয়াই থেকে দূরত্ব, তার মানে এক্স এর ভ্যালুটা কত? 6 লিখবো। কেন লিখবো? কারণ চতুর্থ পাদে এক্সটা পজিটিভ ওয়াইটা নেগেটিভ। তাহলে আমরা এই দুটো বিন্দু পেয়ে গেছি, একটা এ আর একটা হচ্ছে বি। এবারে কি বলেছে? দুটো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলাম, বলেছে তাদের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করা। তাহলে এ এবং বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে দেখি। এ বি সরল রেখাংশের
মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদের ফর্মুলা জানা আছে, x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। তাহলে x1 প্লাস x2 বাই 2 যদি করে ফেলি 6 মাইনাস 6 বাই 2 কমা 0, 8 মাইনাস 8 বাই 2 কমা 0। তার মানে মূল বিন্দুটাই হলো এদের মধ্যবিন্দু। আবার আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করতাম তাহলে কিন্তু মধ্যবিন্দু ফর্মুলাটাকে খুব একটা কাজে লাগাতে হতো না। কারণ তুমি দেখো যে বিন্দুটা, আমি একটু অন্যরকম ভাবে যদি চিন্তা করি, যে বিন্দুটা প্রথম পাদে আছে স্থানাঙ্ক x, y, তার ঠিক x অক্ষের বিপরীতে যে বিন্দুটা হবে, মানে আমি যদি এই বিন্দুটার প্রতিবিম্ব বিন্দু বলি বা ইমেজ বলি, তাহলে তুমি বলবে যে স্যার এই কোঅর্ডিনেটটা হবে একই ডিস্টেন্সে থাকবে x, মাইনাস y। এবারে আমি যদি বলি যে এই বিন্দুটার আর এই বিন্দুটাকে মূল বিন্দুর সাপেক্ষে যদি তুমি ইমেজ বলো, তাহলে এই বিন্দুটা কত হবে মাইনাস x, y। তাহলে মূল বিন্দুটার সাপেক্ষে যখন দুটো বিন্দু একটা আর একটার প্রতিবিম্ব হয়, তখন একটার কোঅর্ডিনেট যদি x, y হয়, অপরটির কোঅর্ডিনেট মাইনাস x, মাইনাস y। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে যেহেতু, তাহলে মূল বিন্দুটা কি হবে তার মধ্যবিন্দু। কারণ মূল বিন্দুটা সাপেক্ষে আমি কি করছি, রিয়েল পয়েন্ট আর ইমেজ পয়েন্ট ধরছি। তাহলে একই রকম ভাবে তুমি যখনই দেখতে পাচ্ছ যে এইটার মাইনাস এক্স এখানে আছে, মাইনাস ওয়াই এখানে আছে, তাহলে অবভিয়াসলি একটাকে যদি রিয়েল পয়েন্ট ভাবো আর একটা হচ্ছে ইমেজ পয়েন্ট। মূল বিন্দু এবং প্রতিবিম্ব বিন্দুর মধ্যবিন্দু তাহলে কে? মূল বিন্দু। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের মধ্যবিন্দু স্থানাঙ্ক। আমি ক্যালকুলেশন না করে, ফর্মুলা না ইউজ করে, বাই অবজারভেশন এটাও বলে দিতে পারতাম। ঠিক আছে, আমরা যখন উঁচু ক্লাসে উঠবো এই অবজারভেশনটাকে খুব গুরুত্ব দিয়ে আমাদের এই ধরনের প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারবো। এবারে আমরা কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কগুলো স্ক্রিনশট নিয়ে বাড়িতে করবে। খুব সহজ সহজ হোমওয়ার্ক আছে, কিন্তু আমি আগেই বলেছি যে অঙ্ক করার ক্ষেত্রে প্রথম স্টেপ হচ্ছে প্রবলেমটা খাতায় যখন নোট করছি সেটা ঠিকঠাক করে নোট করছি কিনা। অঙ্কটা জানি, আমি ক্যালকুলেশন জানি, অথচ ভুল অঙ্ক টুকে ফেলেছি, তাহলে আমাদের পুরো ব্যাপারটাই ভুল হয়ে যাবে। দ্বিতীয়ত, কি করতে বলেছে অঙ্কটা আমার জানা থাকলেও দুবার পড়ে নেব, তাহলে কি হবে, কখনোই কোনো অঙ্ক ভুল হবে না। তাহলে প্রথমে কি দেওয়া আছে, এ বি সরল রেখাংশের ওপরে পি যে কোনো একটা বিন্দু, এপি ইকুয়াল টু পিবি, এ ও বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, পি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে আমরা কি বলতে পারি না যে পি বিন্দুটা এখানে মধ্যবিন্দুর হবে? কারণ আমি মধ্যবিন্দু পড়ানোর সময় বলেছিলাম তো, এ বির মধ্যবিন্দু যেটা, সেটা থেকে এর ডিস্টেন্স, সেটার থেকে বির ডিস্টেন্স সেম। তাহলে মধ্যবিন্দুর ফর্মুলা ইউজ করব, এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবো। একটি বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দুটো স্থানাঙ্ক, একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু মানে এই বিন্দুটা দেওয়া আছে, এই বিন্দুটা দেওয়া আছে, তাহলে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, তার মানে এগেইন মধ্যবিন্দুর ফর্মুলা। নেক্সট 2, -5, -3, -2 বিন্দুদ্বয়ের সংযোগ সরল রেখাংশকে একটি বিন্দু 4:3 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে, তাহলে ওই বিন্দুর কোটি কত হবে, মানে ওয়াই এর ভ্যালু কত হবে। তাহলে এই জায়গাটা যদি তুমি ভুল করে অন্তস্থভাবে পড়ে নাও তাহলে পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। তাহলে বহিস্থভাবে মানে কি ফর্মুলা আমরা জানি বহিস্থভাবে যখন হবে mx2 - nx1 m - n x এর ভ্যালু হবে, y এর ভ্যালু হবে my2 - ny1 m - n। তাহলে মাইনাস থাকবে ফর্মুলাতে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। y এর ভ্যালুটাই শুধু বের করতে বলেছে যেহেতু কোটি। আবার 4 নম্বর প্রবলেমটা একই, মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে, তাহলে আবার সেই একই রকম ভাবে x1 + x2 / 2 y1 + y2 / 2 করলেই আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। তাহলে এই 4টে হোমওয়ার্ক থাকলো এখানে, প্লাস এক্সারসাইজে প্রচুর প্রবলেম দেওয়া আছে, সেগুলো সব তো সলভ করবে। ভালো করে ফর্মুলাগুলো আগে মুখস্থ করে নিতে হবে, কোথায় কোন ফর্মুলাটা ইউজ হবে সেটা প্রবলেমটার মধ্যেই লুকিয়ে রয়েছে, সেটা দেখে নিতে হবে, তাহলেই যে কোনো অঙ্ক সঠিকভাবে আমরা পরীক্ষার খাতায় নামাতে পারবো। তাহলে আজকে আমাদের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো।